রিয়েলমি রুই মাছ, যার আরেকটা নাম হলো রিয়েলমি C12। গত নভেম্বর মাসে দারাজে যে ক্যাম্পেইনটি চলেছিল 11-11 ক্যাম্পেইনে, সেখানে 6 দিনে এই রিয়েলমি C12 মোবাইলটি বিক্রি হয়েছে টোটাল 5 লাখ পিস। সো আমার তখন থেকে একটা জিনিস কাজ করতেছে, যেটা কি মোবাইল যে এত বেশি সেল হয়েছে। পরে বুঝতে পারলাম যে রিয়েলমি মার্কেটে ইলিশ মাছের গন্ধ ছড়িয়ে দিয়ে রুই মাছ বিক্রি করেছে। ঠিক আছে, পুরো ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন যে এক্স্যাক্টলি আমি কি বোঝাতে চাচ্ছি, এখানে ইলিশ মাছের গন্ধ কি আর রুই মাছটা কি। বাট তার আগে আপনাদেরকে একটা কথা বলে নিই, আমার এই ভিডিওতে কেউ স্পন্সর করে নেই, কেউ মনে করেন যে বাইরে নিয়ে এক কাপ চাও খাওয়ায় নেই। সো সম্পূর্ণ এটা নিজের বানানো ভিডিও, কোনো ইনফ্লুয়েন্সও নাই। বাট তার আগেও আমি আরেকটা কথা বলে নিই, মোবাইলটা অরিজিনালি খুব ভালো এবং 10,000 টাকা বাজেটে ওয়ান অফ দ্য বেস্ট ফোন, যেটা আমি এর আগেও ভিডিওতে বলেছি এবং আমি আজকে রিভিউ দেওয়ার ক্ষেত্রে এবং রিভিউ দেওয়ার আগেও আমি আপনাদেরকে বলে দিচ্ছি, কারণ ফোনটা অরিজিনালি ভালো। এবং এই ভিডিওতে একটু কনফ্লিক্ট হতে পারে আমার অনেক ইউটিউবারদের সাথে, কারণ অনেক ইউটিউবাররা এমন এমন রিভিউ দিয়েছে, বাংলাদেশেরই অনেক বড় মাপের ইউটিউবার, বাট আনফর্চুনেটলি আমার সাথে মিলতেছে না। আপনারা নিজেরাও দেখবেন, ইভেন আমি আপনাদেরকে বলবো ভিডিওটা দেখার পর যদি আপনাদের কনফিউশন থাকে যে আমার মনে হচ্ছে, আপনাদের মনে হচ্ছে যে আমি রং, সেক্ষেত্রে আপনারা অবশ্যই শোরুমে যে এই ফোনটা পাবেন সাজানো আছে, আপনারা একটু চেক করে দেখবেন যে এক্স্যাক্টলি কে রং। ঠিক আছে, সো চলুন তাহলে দেরি না করে আনবক্সিংটা প্রথমে দেখি। যদিও পুরাতন, বাট আনবক্সিংটা আমি দেখিয়ে থাকি। চলুন শুরু করি প্রথমে আনবক্সিং। বক্স খোলার পর প্রথমে যে দুটি ছোট ছোট বই রয়েছে, এই বইগুলি যদি আপনি পরে কমপ্লিট করতে পারেন তাহলে মোটামুটি আপনার বেসিক লেভেলে পিএইচডি কমপ্লিট হয়ে যাবে। এরপরে রয়েছে হলো মোবাইলটি। মোবাইলের নিচে রয়েছে চার্জার এবং আপনার ধরেন চার্জার কেবল। চার্জারটি দেখুন, যেহেতু এটি 10 ওয়াটের চার্জার, সেই ক্ষেত্রে এখানে কোথাও লেখা থাকবে না। অনেকে আপনারা ভাবতে পারেন যে আমি বুঝবো কিভাবে, সচরাচর আমরা 5 ওয়াট বা 10 ওয়াটের চার্জারের ক্ষেত্রে চার্জারে লেখা থাকা দেখি না। সো ঠিক তেমনই এখানে লেখা নেই, তবে চার্জারটি দেখতে হুবহু অপ্পো মোবাইলের সাথে দেওয়া চার্জারের মতোই। তবে এই মোবাইলের সাথে নেই কোনো ট্রান্সপারেন্ট ব্যাক কভার, যেটা সাধারণত দেয়া থাকে, বাট হতে পারে যেটা 10,000 টাকা এন্ট্রি লেভেলের বাজেট ফোন দেখে হয়তো বা দেওয়া হয়নি, বাট ইটস ওকে, কোনো সমস্যা নেই। প্রথমে চলুন আমরা দেখি মোবাইলটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি। আমার কাছে যে মোবাইলটি রয়েছে সেটা হলো রেড কালারের, এটা আরেকটি ভেরিয়েন্ট রয়েছে সেটা হলো ব্লু কালারের। যেহেতু মোবাইলটিতে 6000 mAh ব্যাটারি রয়েছে, তাই মোবাইলটি একটু মোটা, বাট তার মানে এই না যে এটা অনেক মোটা। আরেকটা যেটা বিষয় হলো, এটা যদি আপনি বিল্ড কোয়ালিটির কথা চিন্তা করেন, সেই ক্ষেত্রে এটার পিছনে রয়েছে প্লাস্টিক বডি, আর একটু যদি আপনি জোরে প্রেস করেন তাহলে একটু ডেবে যায়, বা যেটাকে বলা হয় ফ্লেক্স করে। বাট এছাড়া এভরিথিং ইজ ফাইন। আর প্রাইস বিবেচনা আমি মনে করি এটা ঠিক আছে। আর ম্যাট ফিনিশিং থাকার কারণে মোটামুটি আপনি মনে করেন যে ইজিলি গ্রিপ করা যায়। এখন চলুন আমরা দেখি মোবাইলটিতে কি কি ধরনের বাটন এবং পোর্টস রয়েছে। মোবাইলটির ডান পাশে রয়েছে হলো ভলিউম অন অফ বাটন এবং পাওয়ার বাটন। আর মোবাইলের বাম পাশে রয়েছে হলো সিম স্লট, যেখানে আপনি দুটো সিমের সাথে একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। ফোনটির উপরের অংশে তেমন কিছু নেই, এবং ফোনটির নিচের অংশে রয়েছে হলো স্পিকার, মাইক্রো ইউএসবি চার্জিং কেবল পোর্ট, আর একটি হলো 3.5mm হেডফোনের পোর্ট। চার্জিং পোর্টের ক্ষেত্রে যেটা না বললেই নয়, সেটা হলো মাইক্রো ইউএসবির জায়গায় একটা USB-C পোর্ট হলে মনে হয় ভালো হতো। খুব বেশি তো এক্সট্রা খরচ হতো না, চাইলে কিন্তু কোম্পানিরা দিতে পারে। দেন চলুন আমরা এখন দেখি মোবাইলের সিকিউরিটি সেন্সরের কি অবস্থা। মোবাইলটির যে ফেস আনলক অপশনটা রয়েছে এটা যথেষ্ট ভালো। প্রাইস বিবেচনা কেন, আপনি 13-14 হাজার টাকার ফোনের থেকেও এই 11,000 টাকার ফোন, মানে যেটা এখন মোটামুটি 10,500 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে, এটার কিন্তু ফেস আনলক খুবই ভালো। আরেকটা যেটা আমার কাছে এই মোবাইলের ওয়াও লেগেছে, ওয়ান অফ দ্য বড় ওয়াও, সেটা হলো এটার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আমি অনেক ইউটিউবারকে দেখেছি তারা বলতেছে যেটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বলে স্লো, বাট ট্রাস্ট মি, আমার কাছে এটা খুবই ভালো লেগেছে। এবং রিসেন্টলি আমি কিছুদিন আগে ইনফিনিক্স নোট 7-এর রিভিউ দিয়েছিলাম, সেখানেও আমি দেখেছিলাম যে তার টাচ প্যানেল তার ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা খুব ভালো কাজ করে, এখানেও খুবই ভালো কাজ করে। আর অনেকেই বলতেছে যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা একটু উপরে হতে পারে, তাদের হাত একটু ছোট, দ্যাটস ওয়াই হতে পারে সেই প্রবলেমটা হচ্ছে, বাট আমার কাছে এটা খুবই স্ট্যান্ডার্ড মনে হচ্ছে। আপনারা দেখেন, মানে অনেকেই বলে যে এটা আরও নিচে দিলে আমি কীভাবে ধরতো, আমি কীভাবে করবো। সো আমার কাছে এটা একদম পারফেক্ট মনে হয়েছে এবং পারফেক্টলি কাজ করে, মানে খুব ফাস্ট কাজ করে। অনেকে এটা ফাস্ট কাজ করে না। আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের ক্ষেত্রে আপনাদেরকে একটা কথা বলে রাখি,
ফিঙ্গারপ্রিন্ট সেন্সরগুলি সাধারণত ব্লাড সার্কুলেশন একটা ব্যাপার থাকে, যাদের হাতে একটু ব্লাড কম থাকে তাদের কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা প্রপারলি কাজ করে না। এই কারণে কিন্তু আপনি ডাইরেক্ট মোবাইলকে খারাপ বলতে পারেন না, ঠিক আছে? এই জিনিসটা আপনারও বুঝতে হবে যে আপনার ফিঙ্গারের যে সামনের অংশ এটাতে কি ব্লাড ঠিকমতো আসতেছে কিনা। কারণ আমি প্রায় দেখি ইউটিউবাররা এমন ভালো ভালো ফোনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটাকে বলে দেখ খারাপ। ইভেন আমি পরে টেস্ট করতে যাই দেখি যে না, এভরিথিং ইজ ফাইন। হতে পারে তার হাত একটু ছোট থাকতে পারে, বা হতে পারে তার একটু ব্লাড সার্কুলেশনটা কম আছে ফ্রন্ট সাইডে ফিঙ্গারের সামনের দিকে। তার মানে আপনি মোবাইলের ফিঙ্গারপ্রিন্ট সেন্সরকে কিন্তু বলতে পারেন না। প্রবলেমটা কিন্তু সত্যিকার অর্থে আনফর্চুনেটলি এটা আপনাকেই, আপনারই প্রবলেম। সো সেই ক্ষেত্রে কেন আপনি মোবাইলের দোষ দিবেন, তাই না? আমার কাছে এটা খুবই ভালো লেগেছে। মানে এত ফাস্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এই প্রাইস রেঞ্জে, যেটা আমি ইনফিনিক্সের বেলা অবাক হয়েছিলাম এবং রিয়েলমি C12 এর বেলাও আমি খুব অবাক হচ্ছি। এখন চলুন আমরা দেখি মোবাইলের ডিসপ্লেতে কি রয়েছে। মোবাইলটি হলো 6.5 ইঞ্চির IPS LCD ডিসপ্লে, আর হলো HD+ রেজুলেশন ডিসপ্লে। আর মোবাইলটিতে রয়েছে হলো গরিলা গ্লাস প্রোটেকশন, বাট কোন ভার্সনটি রয়েছে কনফার্ম ঠিক বলা যাচ্ছে না। আর মোবাইলের ডিসপ্লে ঠিক উপরের অংশে রয়েছে হলো ওয়াটার ড্রপ সেলফি ক্যামেরা, এবং ডিসপ্লেতে কালার ডেন্সিটি হলো 264 PPI, যেটা মনে করেন যে 13 থেকে 14-15 হাজার টাকার মোবাইল এর থেকে কম PPI থাকে, বাট এটার PPI খুবই ভালো এবং প্রাইস বিবেচনা ওভারঅল সব বিবেচনায় এটা মনে করেন যে মোবাইলের কালার ডেন্সিটি যথেষ্ট ভালো। এই মোবাইলগুলিতে সাধারণত বাজেট রেঞ্জে বলেন বা এন্ট্রি লেভেলের ফোনগুলোতে যে প্রবলেমটা থাকে সেটা হলো ব্রাইটনেস। সো অ্যাজ ইউজুয়াল এই ফোনটা তো ব্রাইটনেসের কিছু ঘাটতি রয়েছে, যেমন আপনি যদি ডিরেক্ট সানলাইটের নিচে ফোনটি ইউজ করেন সেক্ষেত্রে আপনি একটু ব্রাইটনেস রিলেটেড প্রবলেম ফেস করবেন, বাট ওভারঅল আপনার হোম ইউজ বলেন বা আদার সাইটগুলোতে খুব একটা প্রবলেম হবে না। জাস্ট ডিরেক্ট সানলাইটে একটু ইস্যু রয়েছে ব্রাইটনেসে, বাট এভরিথিং ইজ ফাইন। আর প্রাইস রেঞ্জ অনুযায়ী ঠিক আছে, মানে এই প্রাইস রেঞ্জে এই প্রবলেমটা সব মোবাইলে আছে। দেন চলুন আমরা এখন দেখি মোবাইলটি ক্যামেরা সেকশনে যে ক্যামেরাতে ছবি কেমন আসে। মোবাইলটির মেইন রেয়ার ক্যামেরা হলো 13 মেগাপিক্সেলের। ঠিকঠাক মতো প্রপারলি যদি লাইট পায় তাহলে ক্যামেরা মোটামুটি বেশ ভালো ছবি তুলে, বাট কালারটা একটু অটোমেটিক বুস্ট করা আছে আর ডাইনামিক রেঞ্জটা একটু কম পাওয়া যাচ্ছে, বাট ওভারঅল ছবি ভালোই আসে। লো লাইটের পারফরমেন্সও মোটামুটি খারাপ না। 2 মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরাটাও মোটামুটি ঠিক ছিল প্রাইস বিবেচনায়, এভরিথিং ইজ ফাইন। মোটামুটি ব্যাক সাইডে যেই ব্লার করার কথা সেটা যতটুকু সম্ভব সে করেছে, যেহেতু 2 মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা মোটামুটি খারাপ বলবো না আমি। আর 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরাও অ্যাজ ইউজুয়াল আমরা জানি এই ক্যামেরাগুলি মোবাইলে যেরকম পারফর্ম করার কথা সেরকমই পারফর্ম করেছে এবং প্রাইস বিবেচনায় ঠিকই আছে। এবং এই মোবাইলের মাধ্যমে আপনি 1080p 30 ফ্রেম পার সেকেন্ডে আপনি ভিডিও করতে পারবেন, যেটার ভিডিও রেকর্ডিং কোয়ালিটিও যথেষ্ট ভালো। আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। দেন রয়েছে হলো 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আপনারা সবাই জানেন যে মোবাইলগুলোতে এখন অটোমেটিক একটা বিউটি মুড অন করা থাকে। সো বিউটি মুড অন করে যদি আপনি ছবি তুলেন মোটামুটি ছবি অনেক ভালো আসবে, বাট সেলফি ক্যামেরা যে প্রবলেমটা আমি পেয়েছি সেটা হলো ছবিটাতে একটু শার্পনেসের ঘাটতি আছে। বাট আপনি এমনও আছে যে এটা ক্যামেরা এটা যে ফটো কোয়ালিটি উল্টো আপনি ফ্যান হয়ে যেতে পারেন, কারণ সবগুলি ছবি সফট আসে। আপনার মোটামুটি শার্পনেসের ঘাটতি থাকলেও অত খারাপ লাগে না দেখতে। দেন চলুন আমরা চলে যাই মোবাইলটির পারফরমেন্স সেকশনে। মোবাইলটিতে রয়েছে হলো Helio Z35 প্রসেসর এবং জিপিও রয়েছে PowerVR ZE8320। র্যাম রয়েছে 3GB LPDDR4X ক্যাটাগরির এবং স্টোরেজ রয়েছে 32GB eMMC 5.1 ক্যাটাগরির। এবং এই Realme C12 মোবাইলটির বেঞ্চমার্ক স্কোর হলো 1,13,150। পাবজি স্মুথ গ্রাফিক্সে মোটামুটি ভালোই খেলা যায়, ল্যাগিংটা ওইভাবে করে না, প্রাইস বিবেচনায় সেটা ঠিক আছে। কল অফ ডিউটিও মোটামুটি অনেক ভালো পারফর্ম করেছে, বাট সেটা লো গ্রাফিক্সে যদি আপনি খেলে থাকেন। এবং অ্যাশফার 9 ওভারঅল মোটামুটি পারফর্ম করেছে, যদিও টুকটাক ল্যাগ হয়, বাট সেটা সবসময় হয় না। আর এই প্রাইস বিবেচনায় আমি মনে করি এটা ঠিক আছে। দেন চলুন আমরা যে হিটিং সেকশন, হ্যাঁ মোবাইলটাতে টুকটাক হিটিং ইস্যু রয়েছে। সেটা হলো মোবাইলটিতে যদি আপনি টু মাচ গেমস খেলেন আর লং টাইম ধরে যদি আপনি ইউটিউব ইউজ করেন সেক্ষেত্রে মোবাইলের ক্যামেরার পাশে একটু হিট হতে দেখা যায়, বাট অনেক বেশি হিট না যেটা হাতে রাখা যায় না, বাট মোটামুটি হিট হয়ে থাকে। বাট এই রেঞ্জের ফোনগুলোতে আমরা জানি যে আপনি যদি প্রসেসর উপর অনেক বেশি প্রেশার দেন তাহলে টুকটাক হিট হবেই, এটা অস্বাভাবিক না। মাল্টিটাস্কিং এর কথা যদি বলতে চাই তাহলে ওভারঅল মোটামুটি ভালোই মাল্টিটাস্কিং করা যায়, বাট টুকটাক ল্যাগিং হয়ে থাকে। যদি আপনি অ্যাট এ টাইম 5টা-6টা অ্যাপস ওপেন করেন তাহলে আপনার একটু ল্যাগিং প্রবলেম পাবেন, বাট সাধারণত এই প্রাইস রেঞ্জে যারা ফোন কিনে থাকে তারা অ্যাট এ টাইম এত মাল্টিটাস্কিং করে না। সো আমি মনে করি যে বাজেট বিবেচনায় ইটস ওকে। দেন এখন চলে আসি মোবাইলের ব্যাটারি সেকশনে। মোবাইলটিতে রয়েছে 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, যেটা হিউজ ব্যাটারি। এবং সত্যি কথা বলতে একবার চার্জ দিলে আপনার মোটামুটি চোখ বন্ধ করে 2 দিন চলে যায়। আপনি যদি গেমস না খেলেন তাহলে 2.5 দিনের মতো আপনি টাইম পাস করতে পারবেন, আর যদি ইন্টারনেট না ইউজ করেন তাহলে মোটামুটি 4 দিন ইউজ করতে পারবেন। বাট দ্য ফ্যাক্ট ইজ এটার সাথে দেওয়া হয়েছে 10 ওয়াটের চার্জার, যে কারণে চার্জ হতে সময় লাগে 3 ঘন্টা। সো এটা একটা প্রবলেম, 3 ঘন্টাও না, ঠিক 3.5 ঘন্টার মতো লাগে। বাট এটা ছাড়া এভরিথিং ইজ ওকে, একবার চার্জ দিয়ে দিলে 2-3 দিন মোটামুটি চলে যায়। বাট চার্জারটা
10 ওয়াটের, এটা একটা ফ্যাক্ট। আর ফোনটাতে যদি আপনি ইউটিউব দেখেন বা নেটফ্লিক্সে কোনো সিরিজ দেখেন তাহলে টানা আপনি একদম 13 থেকে 14 ঘন্টা পর্যন্ত চার্জ পাবেন। আর ফোনটাতে যদি আপনি গেমস খেলেন, স্পেশালি পাবজি টাইপ গেমস, যেটা আসলে এই ফোনের জন্য রিকমেন্ডেড না, বাট আপনি যদি খেলে থাকেন পাবজি বা S9 বা কল অফ ডিউটি, তাহলে মোটামুটি আপনি 8 থেকে 9 ঘন্টা টানা চার্জ পাবেন। বাট আমি আবার একটা কথা বলি, আপনি যদি টু মাচ গেম খেলেন একটু হিটিং প্রবলেম পাবেন আপনি। অপারেটিং সিস্টেম হিসাবে ফোনটিতে ইউজ করেছে অ্যান্ড্রয়েড OS 10। ফোনটিতে কিছু টুকটাক ব্লটওয়্যার রয়েছে, বাট যেটা স্বাভাবিক এই রেঞ্জের ফোনগুলোতে, চাইনিজ ফোনগুলোতে আমরা এখন টুকটাক ব্লটওয়্যার পেয়ে থাকি। বাট আপনি চাইলে সেই ব্লটওয়্যার অনাকাঙ্ক্ষিত সেই অ্যাপসগুলোকে চাইলে আপনি ডিলিট করে দিতে পারবেন। এবার চলুন ফোনের কি ল্যাকিং রয়েছে সেটার ব্যাপারে স্ট্রাইট ফরওয়ার্ড কথা বলি। এই ফোনে আমার কাছে দুটো মেইন ল্যাকিং মনে হচ্ছে। নাম্বার 1 যেটা ল্যাকিং সেটা হলো ফোনটার চার্জারটা 10 ওয়াটের, এটা খুব কম হয়ে গিয়েছে, কারণ 6000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির জন্য আসলে স্ট্যান্ডার্ড হতো অ্যাটলিস্ট 18 ওয়াটটা দেওয়া, কারণ 10 ওয়াট দেওয়ার কারণে 3 থেকে 4 ঘন্টা চার্জ হতে সময় লাগে, যেটা আসলে একটু বেশি সময় হয়ে যায়। বাট অন দ্য আদার হ্যান্ড আপনি যদি চিন্তা করেন একবার চার্জ দিলে আপনি মোটামুটি 2-3 দিনের মতো আপনি ব্যাকআপ পাবেন। আরেকটা যেটা আমার কাছে ইস্যু মনে হচ্ছে সেটা হলো হিটিং। কারণ হিটিংটা আপনি মনে করেন যে যদি লং টাইম ইউটিউব চালান একটু হিটিং হয়, যেটা আপনাকে আবার একটু রেস্ট দিলেই ঠিক হয়ে যায়। এই দুটো ছাড়া আমার কাছে তেমন একটা ল্যাকিং অন্যান্য যেসব বিষয়গুলো রয়েছে, USB পোর্ট বলেন, ফুল এইচডি স্ক্রিন বলেন, আমার কাছে ওইটা খুব বড় কিছু মনে হয় না। আর ব্রাইটনেস রিলেটেড কিছু কম বেশি প্রবলেম রয়েছে, বাট সেটা নিয়ে আমি কিছু বলতে চাচ্ছি না, কারণ এই প্রাইস রেঞ্জে যত ফোন রয়েছে সেখানে আপনার ব্রাইটনেসের কিছুটা ঘাটতি আপনি পাবেন, এটা খুবই স্বাভাবিক। এখন চলুন জেনে নিই যে ফোনটা কাদের জন্য উপযুক্ত। প্রথমেই বলে দিই, যারা গেমস খেলেন, যাদের বাজেট 10 থেকে 11,000 টাকার মধ্যে, তারা এই ফোনটা কিনবেন না, ঠিক আছে? কারণ এটা গেমিং ফোন না, আপনি কিনে ওভারঅল অত মজা পাবেন না। তবে টুকটাক পাবজি ছাড়া বা কল অফ ডিউটি ছাড়া যদি কোনো গেম খেলেন সেই ক্ষেত্রে এটা দিয়ে খুব মজা পাবেন। সবচেয়ে বেশি প্রায়োরিটি দিব আমি তাদেরকেই, যারা মনে করেন যে ইউটিউবে প্রচুর লং টাইম সময় দিবেন, অথবা নেটফ্লিক্স দেখেন, অথবা টুকটাক অনলাইন ক্লাস করেন, তাদের জন্য একটা একদম বেস্ট চয়েস। আরেকটা হলো যারা অনেক ফোনে কথা বলেন, তাদের জন্য এটা খুবই ভালো চয়েস, কারণ এই ফোনটাতে চার্জ থাকে অনেক লং টাইম। এখন আমার বলার পালা কেন এই ফোনটির নাম আমি দিয়েছি রুই মাছ। তার কারণ হলো ঠিক একই প্রাইসে রিয়েলমি তাদের একটা ফোন ছিল Realme C3, সেম প্রাইস বাট কনফিগারেশন ছিল এটা থেকে অনেক ভালো, কিন্তু হঠাৎ করে সেই মোবাইলটা নাই। মানে মানুষ যখন কিনবে, মানে একেবারে উদ্গ্রীব কেনার জন্য, ঠিক ওই মুহূর্তে ওই ফোনের পরিবর্তে আসলো Realme C12, যেটার প্রাইস সেম কিন্তু কনফিগারেশন C3 থেকে অনেক কম। মানে আপনারা ব্যাপারটা বুঝছেন, C3 পুরো মার্কেটে ছড়ায় গেছে যার স্মেল, কিন্তু মানুষ যখন কিনতে গেছে, খেতে গেছে, তখন যে দেখে রুই মাছ। মানে এই ফোনটাও ভালো, কিন্তু যদি C3 থাকতো তাহলে এটা হতে পারে সেকেন্ড চয়েস হয়ে যেত, বাট ওইটা ছিল ফার্স্ট চয়েস। মানে আপনাকে বুঝতে পেরেছেন কি বোঝাতে চেয়েছি? মানে ওইটা ছিল ইলিশ মাছ, যেটা পুরো মার্কেটে গন্ধ ছড়িয়েছে, আর এইটা এসে হয়ে গেছে রুই মাছ। ওইটার গন্ধে এটা অনেক সেল হয়েছে, ঠিক আছে? এটা কিন্তু ক্লিয়ার বোঝা যাচ্ছে, যদিও ফোনটা ভালো। এটা রুই মাছ হলেও আমি এটাকে ছোট বলতেছি না, আমি কিন্তু পুঁটি মাছ বলতাম। যদি ফোনটা খারাপ হতো আমি পুঁটি মাছ বলতাম বা আদার্স কোনো ক্যাটাগরি মাছ বলতাম, কিন্তু ফোনটা ভালো দেখে আমি রুই মাছ বলতেছি। ইলিশ মাছও যেমন ভালো, রুই মাছও ভালো, বাট ইলিশ মাছ তো ইলিশ মাছই, জাতীয় মাছ, তাই না? সো আপনাদের যাদের বাজেট 10,000 টাকা থেকে 10,500 টাকার মধ্যে বা 11,000 টাকার মধ্যে, তারা চোখ বন্ধ করে এই ফোনটা নিয়ে নিতে পারেন। আমি আগেও বলে দিয়েছি যে আপনাদেরকে আমি রিকমেন্ড করতেছি, তার পিছনে কিন্তু কেউ আমাকে কোনো ইনফ্লুয়েন্স বা স্পন্সরশিপ করে নেই। ফোনটা অরিজিনালি ভালো। সত্যি কথা বলতে C3 থাকলে অবশ্যই ভালো হতো, যেহেতু C3 নাই, রাইট নাও এটাই বেস্ট ফোন, যথেষ্ট ভালো ফোন। আপনারা নিয়ে আমি যেটা বলবো যে আপনাদের টাকা উসুল হয়ে যাবে। সো এনিওয়েজ, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন আপনার বন্ধু বান্ধবদের সাথে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল প্রেস করে দিন। এতে আমাদের ভবিষ্যতে যত ভিডিও রিলিজ হবে বা পাবলিশ হবে সেটার নোটিফিকেশন আপনার কাছে অটোমেটিক চলে যাবে। সো সবাই হেভি ভালো থাকুন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।